হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করছিলাম। তো টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে। আমাদের প্রথম 10টা মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হয়ে গেছে। মডেল কোশ্চেন পেপার 11 সলভ করছি আমরা। আজকের ক্লাস হলেই মডেল কোশ্চেন পেপার 11 কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাস আমরা 14 দাগ থেকে শুরু করবো, 14 দাগের একের থেকে। 14 দাগের একের কি প্রবলেম বলছে দেখো। একটি আয়তঘনের মাত্রা 3টি যোগফল 25 মিটার, সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে যে 264 বর্গমিটার হলে ওই আয়তঘনের মধ্যে বৃহত্তম যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। বৃহত্তম আয়তঘনের মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে মানে কর্ণ বরাবরই সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, যে তার দৈর্ঘ্য কত, আর ওই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছে যেটা ওই কর্ণের উপর অঙ্কিত। তার মানে কর্ণের যেটা বাহু, বর্গক্ষেত্রের সেটা বাহু। তাহলে বর্গক্ষেত্রে যদি একটা বাহু জানা থাকে, তার ক্ষেত্রফল বের করতে বাহু স্কোয়ার করে দিলেই হবে। তাহলে প্রথমত আমাদের জানতে হবে কর্ণের দৈর্ঘ্যটা জানতে হবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আয়তঘনের দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতা ধরে নিই। ধরি আয়তঘনের দৈর্ঘ্য সমান a মিটার, প্রস্থ সমান b মিটার এবং উচ্চতা সমান c মিটার। এই তিনটে ধরা হলো, ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধরে নেওয়া হলো। আচ্ছা, অতএব এখানে বলে দিয়েছে যে তিনটে যোগফল, অতএব a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 25। এইটা একটা ধরে নিলাম। আর একটা হচ্ছে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল। আবার এটাকে 1 নাম্বার দিচ্ছি। আবার 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা আয়তঘনের, 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু, এটা বলা আছে যে 264। তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি দেখো, 1 থেকে পাই, যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 তার হোল স্কোয়ার। এইটা ঠিক আছে, এটা বড় করে দেওয়া হলো। তাহলে এইটা পাচ্ছি, অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার 625 হলো। বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 625 হয়ে গেল। বা এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস, এইটার মান কত, এইটার মান বলা আছে এখানে 264, 2 ইন্টু এটা পুরোটার মান 264 ইজ ইকুয়াল টু 625। বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 মাইনাস 264। বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা বিয়োগ করলে কত হবে, 1 4 6 কয় 12, 6 12 হাতে 1 2 3 3 কয় 6 3 6 361 আসছে, ঠিক আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান 361। তাহলে আমরা উপরটা একটু মুছছি দেখো, যদি উভয় দিকে বর্গমূল করে নিই, 20 স্কোয়ার 400, 361 হচ্ছে 19 স্কোয়ার। তাহলে এবার উভয় দিকে বর্গমূল করলে কি হবে, অতএব রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 361, এটা প্লাস মাইনাস হয়ে যায়। অতএব রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা প্লাস মাইনাস 19 মানে পজিটিভ 19টাই গ্রাহ্য হবে এখানে। এই যে একটা আয়তঘন, এটা একটা আয়তঘন এইরকম। এর মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে, এই বরাবর, আবার এইটা হচ্ছে বর্গক্ষেত্র হবে। এইটা এই বরাবর চাইছে, এটা কর্ণ। তাহলে অতএব রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এখানে 19 মিটার হয়ে যাবে। এবার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য 19
মিটার। আর অতএব আয়তঘনের কর্ণের উপর অঙ্কিত, এইটা তো 19, তার মানে এটা 19, এটা 19, এটা 19, সবই 19 19 করে। তাহলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কিত, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 19 তার স্কোয়ার, এত বর্গ মিটার সমান 361 বর্গ মিটার। হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। এই পুরো জায়গাটার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে যে বর্গক্ষেত্রটা হবে, যে কর্ণ যেটা চারটে বাহু ওই কর্ণের বাহুর সঙ্গে সমান হবে, কর্ণ যেটা তার সঙ্গে সমান। এবার আমরা যাবো 14 দাগের 2 এর অঙ্ক। 2 এরটা কি বলছে দেখো। 14 দাগের 2 এর অঙ্ক বলেছে, শোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের ব্যাস, শোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি, টোপরটির উপরিতল রাংতা দিয়ে মুড়তে, টোপরটির উপরে রাংতা দিয়ে মুড়তে 10 পয়সা পার বর্গ সেমি হিসেবে 57.75 টাকা খরচ হয়। টোপরের উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করো। টোপরের উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করতে হবে। একটা টোপরের নিচের দিকটা ফাঁকা থাকছে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে না, নিচের দিকটা যেহেতু ফাঁকা থাকছে। আচ্ছা, টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস বলে দিয়েছে। টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি। টোপরের ভূমির বাইরের ব্যাস 21 সেমি, অতএব টোপরের ভূমির বাইরের ব্যাসার্ধ 21/2 সেমি। ঠিক আছে, এবার বলছে উপরিতল রাংতা দিয়ে মুড়তে, তাহলে আমরা এখানে 10 পয়সা বলেছে, 10 পয়সা বর্গ সেমিতে খরচ হয়, তাহলে 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাই তো? এখানে 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাহলে এই যে 57.75 টাকা সমান কত পয়সা? 57.75 বাই দশমিক তুলে দিলে 100, আর টাকাকে পয়সায় কনভার্ট করলে এত পয়সা হয়ে যাচ্ছে, কেটে গেল, তাহলে 57.75 পয়সা। এবার লেখো, অতএব 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে। হ্যাঁ, একে কত? আর 57.5,700 এত পয়সা খরচ হয় কত বর্গ সেমিতে? 5775/10 এত বর্গ সেমিতে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে এইটা জেনে গেছি, এইটা ইজ ইকুয়াল টু 10.5। এইটা মানে এই যে টোপর, এই যে নিচের দিকটা কিন্তু ফাঁকা, এইটা হচ্ছে 10.5। আর কি কি বলা আছে? তির্যক উচ্চতা বলা আছে। হ্যাঁ, এখানে আর তির্যক উচ্চতা বলা আছে, বলেছে বাইরের দিকের ব্যাসার্ধ বলেছে, আর তির্যক উচ্চতা বলা নেই, নির্ণয় করতে হবে। তাহলে পাই আর এল আমরা জানি, এটা ধরি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু এল সেমি। ঠিক আছে, অতএব টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর এল, মানে 22/7 ইন্টু এটা 21/2 বসাচ্ছি ইন্টু এল, এত বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা এবার এইখানেও বেরোচ্ছে এইটা এতটা শর্তানুসারে, অতএব শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে যে 22/7 ইন্টু 21/2 ইন্টু এল ইজ ইকুয়াল টু 5775/10, অতএব এল ইজ ইকুয়াল টু 5775/10 ইন্টু 7/22 ইন্টু 2/21। এইটা এই 7 3 21 হয়ে যাচ্ছে,
কাটলে 11 22, 11 দিয়ে কাটলে 5 11 55, 2 27, 11 দুগুণে 22, 5 11 55 আবারও। আচ্ছা, এটা 3 দিয়ে, 3 একে 3, 2 22, 3 7 21, 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 একে 3, 2 22, 3 7 21, 1 15, 3 5 15। L ইজ ইকুয়াল টু 17.5 হয়ে যাচ্ছে। L 17.5। এই যে 175/10, তার মানে 17.5। অতএব তির্যক উচ্চতা, এখানে একটু মুছছে দেখো, অতএব তির্যক উচ্চতা, টোপরের তির্যক উচ্চতা, অতএব টোপরের তির্যক উচ্চতা 17.5 সেমি। ঠিক আছে, টোপরের তির্যক উচ্চতা 17.5 সেমি। আর কি চেয়েছে? তির্যক উচ্চতা হয়ে গেল, আর উচ্চতা চেয়েছে। আবার আমরা জানি কি, এই উচ্চতাটা এইচ ধরলে আর এইটা 17.5, তাহলে অতএব টোপরের ক্ষেত্রে কি হয়? অতএব টোপরের ক্ষেত্রে যেটা হয়ে যায় যে এইচ স্কোয়ার প্লাস, ধরি টোপরের উচ্চতা সমান এইচ সেমি ধরে নাও। ঠিক আছে, তাহলে এই যে উচ্চতা, তির্যক উচ্চতার ব্যাসার্ধ টোপরের ক্ষেত্রে শঙ্কুর, এরা সমকোণী ত্রিভুজ গঠন করে তিনটে। তাহলে এইচ স্কোয়ার প্লাস 10.5 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 17.5 তার স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 17.5 তার স্কোয়ার মাইনাস 10.5 তার স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো ইজ ইকুয়াল টু, তাহলে একটা উত্তর বেরিয়ে গেছে। এবার এইচটা বের করার পালা, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 27 28 ইন্টু বিয়োগ করলে 7 হচ্ছে, বা এইচ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 28 ইন্টু 7 ভাঙলে 2 ইন্টু 7, 7 দুগুণে 14 দুগুণে 28 ইন্টু 7। অতএব এর পজিটিভটাই নিচ্ছি আমরা, দুটো 2 এর জন্য একটা 2 আর একটা 7। অতএব এইচ ইজ ইকুয়াল টু 14। অতএব টোপরের উচ্চতা 14 সেমি। তির্যক উচ্চতা আর উচ্চতা দুটোই বেরিয়ে গেল। ঠিক আছে, টোপরের তির্যক উচ্চতা দুটোই নির্ণয় হলো। এবার দেখো এরপর যেটা বলেছে, এক সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি, 1 সেমি পুরু। এবার চলে যাবে 3 অঙ্কে যাবো। দেখো একটা গোলক 1 সেমি পুরু বলছে, তার মানে তাতে যে পদার্থটা আছে বের করতে হবে। 1 সেমি পুরু ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি, তাহলে ভিতরের ব্যাসার্ধ হয়ে যাবে 5 সেমি। গোলকটিকে গড়িয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়। দণ্ডের দৈর্ঘ্য কত? আচ্ছা, গোলকের বাইরের ব্যাসার্ধ 1 সেমি পুরু, গোলকের বাইরের ব্যাসার্ধ সমান 6 সেমি। অতএব গোলকের ভিতরের ব্যাসার্ধ সমান 6 মাইনাস 1 সেমি সমান 5 সেমি। গোলকের ভিতরের ব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে, তাহলে গোলকে যে নিরেট পদার্থটা আছে, অতএব গোলকের নিরেট অংশ বা গোলকের আয়তন, নিরেট অংশের আয়তন, গোলকের মানে গোলক যতটা পদার্থ দিয়ে তৈরি তার আয়তন, গোলকের পদার্থের আয়তন 4/3 পাই 6 কিউব মাইনাস 4/3 পাই 5 কিউব এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু পাই এর মান 22/7, 6 কিউব মাইনাস 5 কিউব ঘন সেমি ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7, 6 কিউব হচ্ছে 216 মাইনাস 125, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু
একে 6, 2 করে গেলে 9, 11, হাতে থাকে 1, একে রেখে 2, 91, তাই তো? আচ্ছা 7, 13, 91, এইটা আসছে। কি চেয়েছে এখানে? এইটা এই আকারেই রেখে দিই। চেয়েছে যে আচ্ছা এইটা থাকলো 4/88 ইন্টু 13/3 এত ঘন সেমি। আচ্ছা এবার এরপর করবে যে গোলকটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিয়ে লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। লম্ব বৃত্তাকার দণ্ডের এরপরে লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত? সমান 2 সেমি। আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য ইকুয়াল টু 8 সেমি। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7 ইন্টু 2 স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি। তাহলে দেখো এইটা দিয়েই এই পদার্থটা তৈরি হয়েছে, নিরেট অংশ এটা। তাহলে এই দুটো আয়তন নিশ্চয়ই সমান হবে, তাই তো? তাহলে এখানে অতএব শর্তানুসারে এই লেখাটা একটু নিচে লিখতে হতো যে দণ্ডেরটা। অতএব শর্তানুসারে যে 22/7 ইন্টু 2 স্কোয়ার মানে 4 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 88 ইন্টু 13/3 বা এইচ ইজ ইকুয়াল টু 88 ইন্টু 13/3 ইন্টু 7/22 ইন্টু 1/4। এটা 4/22 এই 4 কেটে গেল। বা এইচ ইজ ইকুয়াল টু 7/91/3 বা এইচ ইজ ইকুয়াল টু 30 পূর্ণ 1/3 হচ্ছে। 3 × 90 আর 1 91, 30 পূর্ণ 1/3। অতএব দণ্ডের দৈর্ঘ্য হবে, উত্তর লিখবে দণ্ডের দৈর্ঘ্য হবে, স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ করবে প্রত্যেকটা অঙ্কে যে দণ্ডের দৈর্ঘ্য হবে এত সেমি। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য হবে 30 পূর্ণ 1/3 সেমি। ঠিক আছে, এইটা। নেক্সট দেখো 14 দাগে 3টে অঙ্ক ছিল, 3টেই কমপ্লিট হলো। এবার আমরা 15 দাগে যাব। 15 দাগে রাশিবিজ্ঞানের অঙ্ক। রাশিবিজ্ঞানের কি দিয়েছে? এক একটা পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় নির্ণয় করি। যৌগিক গড় কোন পদ্ধতি উল্লেখ করে দেয়নি। শ্রেণী, সীমা আছে, পরিসংখ্যা আছে। আচ্ছা, শ্রেণী, সীমা, পরিসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা মধ্যক বের করব। মধ্যক হচ্ছে xi, শ্রেণী পরিসংখ্যা হচ্ছে fi। এখান থেকে xi fi দরকার হবে। আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করে দেব, যেহেতু কোনো পদ্ধতি উল্লেখ করে দেয়নি। কোনো পদ্ধতি উল্লেখ থাকলে সেই পদ্ধতিই করতে হতো। ঠিক আছে, এবার এখানে 0 to 20, 80 থেকে 100 পর্যন্ত আছে। 0 to 20, 20 থেকে 40, 80। আচ্ছা, একটা বাদ চলে গেছে, এটা 40 থেকে 60, 40 থেকে 60, 60 থেকে 80, তারপর 80 থেকে 100। আচ্ছা, 0 to 20 মধ্যে আছে পরিসংখ্যা আছে 7, 11, 10, 9, 13। 7, 11, 10, 9, 13। সামেশন অফ fi কত হচ্ছে? 10, 20, 30, 30, 40, 43, 50 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে মধ্যক হয়ে যাবে এটা 10। 0 থেকে 20 মাঝের মান হয়ে যাচ্ছে 10। 20 থেকে 30-এর মাঝে, 20 থেকে 40-এর মাঝের মান 30। 40 থেকে 60-এর মাঝের মান 50। 60 থেকে 80-এর মাঝের মান 70। 80 থেকে 90, 100-র মাঝের মান 90। এইটা হয়ে যাচ্ছে 700। হ্যাঁ, 7 10 700, 3 11 33, 330। 700 নয়, 7 10 70। 7 10 70, 3 11 33, 330,
এটা 500 713 91 910 আর 0 3 9 27 7 হাতে 2 7 9 9 2 11 1170। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই কত? সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু, এটা 0 হয়ে গেল, 7 আর 1 8, 7 আর 1 8, 7 আর 7 14 আর 3 17 আর 1 18 80। আচ্ছা 18 8 হাতে 1, 9 আর 10 আর 11, 11 আর 5 16, 16 16 16 আর 3 19 এর 9, 16 আর 3 19 এর 9 হাতে 1 1 আর 2 এইটা। ঠিক আছে। আচ্ছা আমরা জানি এরপর হবে নিচে যে ক্যালকুলেশনটা, আমরা জানি x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। অতএব x বার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2980 বাই 50 বা x বার ইজ ইকুয়াল টু 50 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 250 হচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, এটা যেটা হয়ে যাচ্ছে ভাগ করলে 5 দিয়ে 7 11 7 11 10 9 13, আচ্ছা 90 70 50 30 10, 7 10 70, 3 11 33 330, 500 0 7 9, আচ্ছা এইখানটা একটা ভুল হয়েছে, 7 9 63 হবে এটা, তাহলে এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। সাত 9 63 630। আচ্ছা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, 7 আর 3 10, 10 আর 7 17 আর 3 20 0, হ্যাঁ হাত থেকে 2 2 3 আর 2 5 আর 5 10, 10 আর 4 16, 16 আর 1 17 7 হাত থেকে 1 1 আর 2 2700, 2700 বাই 50 5, এটা 0 0 কেটে যাচ্ছে, এটা 5 দিয়ে 270, 5 5 25, 2 20, 5 4 20। অতএব নির্ণয় যৌগিক গড়, নির্ণয় যৌগিক গড় সমান 54, নির্ণয় যৌগিক গড় 54। ঠিক আছে, দেখো নির্ণয় হয়ে গেল যৌগিক গড়। এইভাবে নির্ণয় করবে। 15 থেকে 2 একটা, 15 থেকে 2 কি বলেছে, নিচের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যার সাহায্যে বলেছে। আচ্ছা ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যার সাহায্যে এখানে ছক কাগজে ওজাই অঙ্কন করো, তার মধ্যমা নির্ণয় করো। 15 থেকে 2 ওজাই অঙ্কন ও তার মধ্যমা। এখানে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যেটা দেয়া আছে সেখান থেকে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর অ্যান্সার করছি একবারে, সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ছক কি হবে এটা? আচ্ছা 0 থেকে 10 আছে, তাহলে 10 এর কম শ্রেণী একটা শ্রেণী হবে, এটা শ্রেণী বলে লিখছি। আচ্ছা আর একটা লিখছি পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা লিখছি 10 এর কম। 10 এর কম আছে এখানে দেখো, 0 থেকে 10 এর মধ্যে মান কটা আছে? 0 থেকে 10 এর মধ্যে মান আছে 10টা, তাহলে এখানে 10 এর কম 10 হবে। 20 20 এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম,
ঠিক আছে, 20 কম, 20 কম কটা আছে? 20 কম হবে 10 প্লাস 9 19, 20 কম 10 প্লাস 9 19, ঠিক আছে। 30 কম হয়ে যাবে 10 প্লাস 9 প্লাস 25, তার মানে 19 প্লাস 25, তাহলে কারণ 20 থেকে 30 মধ্যে 25 আছে, এদের যোগ হয়ে 9 পায় 14, 4 হাতে 1, 2 হাতে 3 হাতে 4। আচ্ছা, 40 কম, তার মানে 30 থেকে 40 মধ্যে মান কত আছে? 30টা, তাহলে 30 প্লাস 44 74, 60 কম। 40 থেকে 50 মধ্যে মান কটা আছে? 16টা, তাহলে 44, এই 74 প্লাস 16 90, আর 50 থেকে 60 মধ্যে মান আছে 10টা, তাহলে এর কম হয়ে যাচ্ছে 90 প্লাস 10 সমান 100। তাহলে এবার এখানে ছকে চলে যাচ্ছে, তবে এখানে একটু লেখালেখি করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে এটা ছক কাগজে তৈরি হবে। ছক কাগজ তোমরা পাবে, ছক কাগজ পরীক্ষা হলে ওটা তোমাদের দেওয়া হবে ছক কাগজটা। আচ্ছা, এখানে লিখবে যে ছক কাগজে এই লেখাটা লিখতে হবে, যে ছক কাগজে এই লেখাটা আমি লিখছি না, যদিও বলে দিচ্ছি। ছক কাগজে x অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং y অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক। ছক কাগজে x অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং y অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে নিয়ে আমরা কোন বিন্দুগুলি পাচ্ছি? বিন্দুগুলো যেটা পেয়ে যাচ্ছে, প্রথমে যে x বরাবর পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে পরিসংখ্যাটা y এর সোজা হবে, আর শ্রেণীর যে মানটা সেটা x এর সোজা হবে। তাহলে এই যে 10,10 যে বিন্দুগুলি পাচ্ছি, 10,10, 20,19, 30,44, 40,74, 50,90, 60,100, এই বিন্দুগুলি পেলাম। ঠিক আছে, এই যে এখানে 10,10 এই শ্রেণী, 20,19, 30,40, 40,74, 50,90 এবং 60,100 এই বিন্দুগুলি পাওয়া গেল। ঠিক আছে, এবার এই বিন্দুগুলো পাওয়ার পর এবার ছক কাগজে এগুলো বসাতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে পরিসংখ্যা, লিখে দেবে এই বরাবর পরিসংখ্যা বা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এদিকে শ্রেণীর মানটা যেটা হলো, বা এটা সীমা লিখে দাও বা শ্রেণী। এটা x অক্ষ বরাবর, ও x ড্যাশ মনে করো, এটা y ও y ড্যাশ ধরো দিলে, তাহলে এখানে দূরত্বগুলো সমদূরত্ব হবে। এই যে x অক্ষ বরাবর যে 10টা, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90টা কাছে হয়ে গেল, 90, একটু এখানটা 100 মনে করো। ঠিক আছে, আচ্ছা, এবার পরিসংখ্যাটাও এরকম সমদূরত্বে যেতে হবে। এখানে 10, 20, 30, 40, 50, আর একটু উপরে যাবে, 10, 20, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে, এটা পরিসংখ্যার ছকটা লিখবে, লেখার পর মনে করো এটা এরকম করলে। আচ্ছা, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পরিসংখ্যা মনে করো, পরিসংখ্যার ছক। আচ্ছা, এবার যে বিন্দুগুলো পাওয়া যাচ্ছে, প্রথম বিন্দু যেটা, এটা 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে 10,10 এইখানে। ছক কাগজ থাকলে এখানে বুঝতে আরো সুবিধা হবে। তারপরটা হচ্ছে 20,19, এই যে 20, 19 মানে 20 একটু আগে, এইটা 19। আচ্ছা, 20,19, 30,44, 30,44, 30 এই সোজা গিয়ে এখানে 40, এই সোজা গিয়ে এইখানে 30,44 এইখানে। আচ্ছা, 50, আচ্ছা 40,74, 40 থেকে এই সোজা যাচ্ছে 74, এই সোজা এইখানে 74। আচ্ছা, 50,90, 50 থেকে 90,
50 থেকে এই সোজা গিয়ে 90 এর সোজা, ঠিক 90 এর সোজা। আর 60,100, 60 থেকে গিয়ে এই সোজা 100 সোজা 60, এইটা। তাহলে এইগুলো পরপর যোগ করলেই হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে এইটা এলো, স্কেল ধরে যোগ করবে পরপর, তারপরে এইটা যাবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে আবার এইটা, ঠিক আছে, এইখানে। এইটার পর তাহলে এখানে মোট পরিসংখ্যা n = 100, অতএব n/2 সমান 50। এবারে n/2টা x অক্ষের উপর লম্ব অঙ্কন করতে হবে, যে মানটা হবে সেটাই হবে মধ্যমা। এখানে n/2 50, এটা 50 এর মানটা, n/2 50, এখানে পরিসংখ্যা এইটা, এখান থেকে এর উপর স্কেল ধরে লম্ব হবে এইখানে, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। এখান থেকে x অক্ষের উপর লম্ব অঙ্কন করলে এটা এইভাবে আসবে, এইরকম জায়গায় চলে আসছে, ঠিক আছে। এটা মনে করা হচ্ছে P বিন্দু যদি আমরা দিয়ে দিই, আর এটা M বিন্দু যদি দিয়ে দিই, তাহলে এইটা আসছে, ঠিক আছে। এবার এখানে লিখবে যে y অক্ষের ওপর 0,50 বিন্দু থেকে x অক্ষের সমান্তরাল ক্রমযোগী x অক্ষের সমান্তরাল ওজাইভকে P বিন্দুতে ছেদ করলো। y অক্ষের ওপর 0,50 বিন্দু থেকে x অক্ষের সমান্তরাল, এই লেখাগুলো লিখতে হবে। x অক্ষের সমান্তরাল অঙ্কন করলে ওজাইভকে P বিন্দুতে ছেদ করছে, এবং P বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব অঙ্কন করলে তা x অক্ষকে M বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ, বা PM লম্ব অঙ্কন করা হলো, যা PM লম্ব অঙ্কন করা হলো। এবং দেখা যাচ্ছে এখান থেকে যে দেখা যাচ্ছে M বিন্দুর স্থানাঙ্ক আসছে, M বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এখান থেকে 30 থেকে 40-এর মধ্যে, মোটামুটি এটা ধরা যাচ্ছে এইখানে 35, বা M বিন্দুর স্থানাঙ্ক দেখা যাচ্ছে 32,0, ঠিক আছে, এরকমই আসবে। তাহলে অতএব নির্ণয় মধ্যমা কত হবে? অতএব ওজাইভ থেকে নির্ণয় মধ্যমা ইকুয়াল টু আমরা 32 লিখে দিচ্ছি, 32 বা 33, 32 আসবে, ঠিক আছে। এইভাবে করতে হবে, হলো ওজাইভ অঙ্কন। এরপর আমরা যাচ্ছি 15-3-এরটা, লাস্ট এটা, সেটা হচ্ছে সংখ্যাগুরু মান নির্ণয় দিয়েছে, তাই তো। নিজের ছকে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজনের তথ্য থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। সংখ্যাগুরু মান, আচ্ছা, এখানে সংখ্যাগুরু মান নির্ণয়ের জন্য এখানে দেয়া আছে যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, এরকম দেয়া আছে, তাই তো। তাহলে এখান থেকে এখানে যে তথ্য থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছকে তৈরি করছি, এটা দেওয়া আছে এখানে কোশ্চেনে। এবার ডাইরেক্ট আমরা অ্যান্সারে যেটা লিখবো, ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে দেওয়া আছে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, সেই আকারে আমরা শুধু পরিসংখ্যা বিভাজনের ছক তৈরি করছি। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা প্রাপ্ত পরিসংখ্যা বিভাজন ছকটি হলো বলে। আচ্ছা, প্রথমে এখানে দেওয়া আছে 10-এর কম, তাহলে 10-এর কম হলে নেগেটিভ মান তো কিছু হবে না, তার মানে আমরা লিখছি এটা শ্রেণী সীমানা বলে লিখছি, শ্রেণী সীমানা। হ্যাঁ, আচ্ছা, পরিসংখ্যা বলে উল্লেখ করছে, এটা এই দুটো পেলেই হবে, ঠিক আছে। প্রথমটা আমরা লিখছি 0 থেকে 10, তারপরটা উল্লেখ করছি 10 থেকে 20, তারপরটা আমরা নিচ্ছি 20 থেকে 30, তারপরটা নিচ্ছি 30 থেকে 40, তারপরটা নিচ্ছি 40 থেকে 50, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, 50 থেকে 60 লাস্ট, যেটা 50 থেকে 60,
আচ্ছা 0 থেকে এবার 10-এর কম আছে 3টে, 10-এর কম 3টে মানে এটা 3টেই হবে। 20-র কম কটা বলে দিচ্ছে, 20-র কম বলা আছে 12টা, তার মানে 20-র কম যেটা হবে টোটাল 12টা, তাহলে 12 মাইনাস 3 9টা হচ্ছে 20-র কম। 30-এর কম কটা আছে, 30-এর কম আছে 27টা, 30-এর কম আছে 27টা, তাহলে 27 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 27 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 15 হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এবার 30 থেকে 40, 40-এর কম আছে 57, তাহলে 57 মাইনাস 27 30 হয়ে যাচ্ছে। আচ্ছা 50-এর কম আছে 75, তাহলে 75 মাইনাস 57 কত হয়ে যাচ্ছে, 15 আর 3 18। আচ্ছা তারপর 60-এর কম আছে 80, 80 মাইনাস 75, 80 মাইনাস 75 ইজ ইকুয়াল টু 5, এইটা আসছে। তাহলে অতএব এখানে সংখ্যাগুরু শ্রেণী কোনটা সবচেয়ে বেশি আছে, এইটা। অতএব নির্ণয় সংখ্যাগুরু শ্রেণী, অতএব নির্ণয় সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী কোনটা, 30 থেকে 40। তাহলে যে সংখ্যাগুরু মানটা আসবে সেটা 30 থেকে 40-এর মধ্যে আসবে, যেহেতু এইটাই শ্রেণী। হ্যাঁ এবার তাহলে এখানে এল কত হয়ে যাচ্ছে, এল হয়ে যাচ্ছে 30, এইচ কত হয়ে যাচ্ছে, এইচ হয়ে যাচ্ছে 10, F1 কত হয়ে যাচ্ছে, এই যে সংখ্যাগুরু শ্রেণী যেটা তার ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে 30। আচ্ছা F0 কত হয়ে যাচ্ছে, তার আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি 15, আর F2 হয়ে যাচ্ছে যেটা সংখ্যাগুরু শ্রেণী তার পরের শ্রেণীর পরিসংখ্যা 18। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু, একবারে মানটা বসাচ্ছি, এল এর মান 30 প্লাস F1 মাইনাস F0, F1 হচ্ছে 30 মাইনাস F0 15, 2 ইন্টু F1, 2 ইন্টু 15 মাইনাস F1 এর মান হচ্ছে 2 ইন্টু 15 নয়, F1 এর মান 30, 2 ইন্টু 30 মাইনাস F1 মাইনাস F0 মাইনাস F2, F0 কত মাইনাস 15, F2 হচ্ছে 18 ইন্টু এইচ, এইচ এর মান কত 10, এইটা ইজ ইকুয়াল টু 30 প্লাস বিয়োগ করলে 15, 30 দুগুণে 60 মাইনাস 15 15 30 33 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 30 প্লাস 15 10-কে 150 আর 33 এটা 27। ঠিক আছে 3 দিয়ে কাটলে 3 9 27, 3 50 এইটা, তাহলে 30 প্লাস তাহলে 50/9, 50/9 হলে 5 9 45। আচ্ছা 5.55 করে হয়ে যাবে সম্ভবত, 5 9 45 5 0। হ্যাঁ তাহলে 5.55 যেহেতু হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে 5.555। তাহলে এইরকম যখন হচ্ছে আমরা উভয় পর্যন্ত নেওয়ার জন্য তৃতীয়টা চেক করবো, তারপরে কি আছে। তারপরটা যদি 5 থাকে, 6 বা তার বেশি থাকলে, এখানে 3 নম্বর ঘরটা 6 বা তার বেশি থাকলে তার আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যায়। 4 বা তার কম থাকলে, এইটা যদি 3 নম্বরে 4 বা তার কম থাকে, তার আগেরটা যেমন থাকে তেমনই। এবার বিষয়টা হচ্ছে 5 থাকলে কি হয়, 5 থাকলে তার আগেরটা যদি জোড় সংখ্যা হয় তার সঙ্গে 1 যোগ হয়, আর যদি 5 এইখানে থাকলে তার আগেরটা যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা থাকলে 1 যোগ হয়, আর জোড় সংখ্যা থাকলে যেমন তেমন বসে যায়। এইখানে যদি 5 থাকে তার আগের সংখ্যাটা যদি বিজোড় সংখ্যা থাকে 1 যোগ হয়, আর যদি জোড় সংখ্যা থাকে যেমন তেমন বসে যায়। তাহলে এখানে 5 আছে এবং তার আগেও 5, তার আগে 5 মানে বিজোড় সংখ্যা, তাহলে 1 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 5.56 প্রায়, 5.56 প্রায় ইজ ইকুয়াল টু 35.56 প্রায়। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান, নির্ণয় সংখ্যাগুরু মান 35.56 প্রায়, নির্ণয় সংখ্যাগুরু মান 35.56 প্রায়। দেখো হলো মডেল কোশ্চেন পেপার 11 এর সাথে এখানেই কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো এবং ফিরবো পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 12 শুরু করবো। 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা কমপ্লিট করবো। ওকে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।